আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তড়িৎচুম্বকত্ব বা ইলেক্ট্রোম্যাগনেটিজম। এটা ক্লাস 12 পদার্থবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো শুরুর আগে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এখানে আমরা তড়িৎচুম্বকত্ব কেন টার্মটা ইউজ করছি? ইলেক্ট্রোম্যাগনেটিজম এর ইংরেজি যে নামটা। তো এখানে তড়িৎ কথাটা আসছে কেন? এই যে তড়িৎ, এই তড়িৎ কথাটা কেন আমরা এখানে নিয়ে আসছি? এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে শুধু চুম্বকত্ব আমরা কিন্তু ব্যবহার করি না কোথাও। আগে করা হতো স্থির চুম্বকত্ব বলে আমরা ছোটবেলায় একটা অধ্যায় পড়তাম। ঠিক আছে? যেখানে বার ম্যাগনেট দিয়ে অ্যা সেখানে আমরা পড়তাম। অ্যা যেমন ওখানে কুলম্বস এর ল ছিল, সবই ছিল। সেখানে তড়িৎ কথাটা ছিল না। কিন্তু আধুনিক যে পদার্থবিদ্যার বইগুলো সেখানে কিন্তু এরকম আলাদা কোনো আ শুধু চুম্বকত্ব বলে কিন্তু কোনো অধ্যায় সেখানে নেই। তো তড়িৎ কথাটা এই কারণেই আসছে কারণ চুম্বকত্ব সৃষ্টির মূলেই রয়েছে তড়িৎ। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে চুম্বক তৈরি হয়। তো আমরা যে স্থায়ী চুম্বকগুলো দেখি, যে বার ম্যাগনেট তোমরা দেখো, বার ম্যাগনেট বলো বা স্পিকারের পেছনে যে চুম্বকগুলো দেখো গোল অশ্বকর আকৃতির যে চুম্বকগুলো দেখো, তো ওর মধ্যে হয় কি ওখানে যে চুম্বকত্বটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা পরে নেক্সট অধ্যায়গুলোতে আলোচনা করব। তো ওইখানেও যে চুম্বকত্বটা তৈরি হচ্ছে তার মূলেও কিন্তু ইলেকট্রনের যে ঘুরছে তার ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, তো তার জন্যই কিন্তু চুম্বকত্বটা কিন্তু তৈরি হচ্ছে। তো এইজন্যই কিন্তু এই চ্যাপ্টারটার নাম তড়িৎ চুম্বকত্ব। শুধু চুম্বকত্ব অধ্যায় বলে কিন্তু আর পদার্থবিদ্যার এখনকার যে বর্তমান যে বইগুলো সেখানে কিন্তু আলাদা করে কিন্তু কোনো চ্যাপ্টার নেই। তো আ আমরা ডিটেইলসে এই তড়িৎ চুম্বকত্বটা ভালোভাবে পড়ব। তো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের আ উচ্চ মাধ্যমিকে আসতে পারে, নিট বা জয়েন্ট এখানে আসতে পারে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো ১ম এ আসা যাক চুম্বক ক্ষেত্র। এই জিনিসটা কি? তো চুম্বক ক্ষেত্র হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মতো। তড়িৎ ক্ষেত্রেও যেমন কোথাও একটা আধান রাখলে যতটা অ্যা এলাকা জুড়ে সেই আধানটার জন্য অন্য একটি আধান যদি সমজাতীয় আধান হয় বিকর্ষণ বল, বিপরীত জাতীয় আধান হলে আকর্ষণ বল। এই ধরনের একটা বল ক্রিয়া করে সেটাকে বলা হতো তড়িৎ ক্ষেত্র। ঠিক চুম্বকের ক্ষেত্রেও তাই। যদি আমরা কোথাও একটা চুম্বক রাখি, ধরো এখানে একটা চুম্বক রেখেছি যার নর্থ পোল এবং সাউথ পোল। আ তো একটা চুম্বক রাখার জন্যে তো যেটা গোটা এরিয়া জুড়ে মানে যত দূর পর্যন্ত আ আরেকটা কোনো চুম্বক আনলে বা একটা চুম্বকীয় কোনো পদার্থ আনলে, এই চুম্বকটার জন্য একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই চুম্বক পদার্থ বা চুম্বকটা, সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। তো থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্রের মতো চুম্বক ক্ষেত্র কিন্তু অসীম পর্যন্ত এর বিস্তার। যদিও প্র্যাকটিক্যালি কিছুদূর বাদে গিয়েই কিন্তু এই বলটা আমরা প্র্যাকটিক্যালি প্রায় 0 হয়। তো এটা মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্র যদি থিওরিটিক্যালি দেখো, তাহলে চুম্বক ক্ষেত্র কোথাও একটা চুম্বক রাখলে তার ক্ষেত্রটা কিন্তু অসীম পর্যন্ত হয়। তা চুম্বক ক্ষেত্রের উৎস। তো চুম্বক ক্ষেত্রের উৎস আ যদি আমি বলি সেটা হচ্ছে আগেই তোমাদের বলেছি চুম্বক ক্ষেত্র এই যে তড়িৎ চুম্বকত্ব কথাটা বলার সময় আমি বলেছি কোনো একটা আধান যদি গতিশীল হয় তো সেক্ষেত্রে কিন্তু চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে? কোনো তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ আধান প্রভাবিত হচ্ছে। তাহলে তার চারপাশে কি তৈরি হবে? চুম্বক ক্ষেত্র যেটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, গতিশীল কোনো আহিত কণা, যদি পার্টিকুলার কোনো একটা আহিত কণা যদি গতিশীল হয়, তাহলেই একটা তড়িৎ প্রবাহের মতো সৃষ্টি হয়। তার ফলে কি হবে? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর ভূচুম্বকত্ব তো আছেই। ভূচুম্বকত্ব নিয়ে বিভিন্ন ধরনের থিওরিও আছে। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আলোচনা করব। তো পৃথিবী একটা নিজেই বড় চুম্বক ধরে নেওয়া হয়। পৃথিবীর পেটের মধ্যে একটা বড় যেন চুম্বক ঢুকে আছে। তার ফলে আমরা একটা চুম্বক ক্ষেত্রেই বাস করি। এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আমাদের একটা চ্যাপ্টারই আছে ভূচুম্বক ক্ষেত্র। তো এই হলো আমাদের চুম্বক ক্ষেত্রের উৎস। এবার আসছি এই যে বি কথাটা আমি লিখেছি এখানে যে বি, এই বিটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তো বি হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেমন ই দিয়ে আমরা কি লিখেছিলাম মনে করে দেখো। ই দিয়ে আমরা লিখেছিলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তো সেরকম এই বি এটাও একটা ভেক্টর রাশি। এটা নিয়ে আমরা এটা বলব এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আমরা বলব চৌম্বক ক্ষেত্র।
তো এ আমরা যদি প্যারালালি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র যদি পাশাপাশি একসাথে দেখি, তাহলে আমরা অনেকটা মিল খুঁজে পাবো। ওইজন্যে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পাশাপাশি একটুখানি মনে করিয়ে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো ১ম এ আসি তড়িৎ ক্ষেত্র। আ তো তড়িৎ ক্ষেত্র আমি কি বলে পড়েছিলাম আমরা যে একটা একক ধনাত্মক আধান, অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, এই একটা কথা এসেছিল। তো একটা একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে সেই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করে, সেটাই ছিল তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? ঠিক একইভাবে বা যে বা কি বলা হয় কি চুম্বক ক্ষেত্রের বেলায় যে একটা একক ধনাত্মক উত্তর মেরু, নর্থ পোল। ঠিক আছে? একক ধনাত্মক, ইউনিট, ইউনিট এর একক মানটা হচ্ছে একক। আর এটা হবে কি নর্থ পোল। ঠিক আছে? একটা একক ধনাত্মক উত্তর মেরু চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে সেই একক ধনাত্মক যে তোমার মেরুটা যে বল অনুভব করে, তো সেটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মতো এই সংজ্ঞা। ঠিক আছে? তাহলে বি এই রিপ্রেজেন্ট করব আমরা বি দিয়ে, বড় হাতের বি দিয়ে, আর উপরে একটা ভেক্টর চিহ্ন দেবো। যেমন আমরা তড়িৎ ক্ষেত্রকে করেছিলাম ই দিয়ে, সেরকম এটাকে আমরা বি দিয়ে লিখব। তো এই বি নিয়েই কিন্তু আমরা ডিটেইলস এ আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের বেলায় যে আমরা ই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত, কোথাও একটা আধান রাখলে তার তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। তো সেরকম আমরা এই চুম্বকের ক্ষেত্রেও কিন্তু আমরা কোন বিন্দুতে এই বি ভেক্টর, অর্থাৎ এই বি এর মান কত, বি এর দিক কি, তো এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো এইটা গেল বি এর মান। তাহলে বি এর মান কি? ধরো আমি এখানে একটা চুম্বক রেখেছি। এটা নর্থ পোল, এটা ধরো সাউথ পোল। তাহলে এর জন্য কি হবে? যেই একটা চুম্বক রাখবো তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আমি কোন একটা বিন্দুতে একটা নর্থ পোল রেখেছি। একক বিচ্ছিন্ন নর্থ পোল। তাহলে সেই একক বিচ্ছিন্ন নর্থ পোলটা যেদিকে বল অনুভব করবে, ধরো সেটা থিওরিটিক্যালি ধরো এইদিকে একটা বল অনুভব করছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি এর দিক। আর বি এর মান কত? যে পরিমাণ বলটা অনুভব করবে। ঠিক আছে? যত নিউটন, এসআই তে নিউটন হোক, সিজিএস এ ডাইন হোক, যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে বি এর মান। তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে। আমরা ছোটবেলা থেকেই পড়ছি যে চুম্বকের আ এরকম নর্থ পোল, সাউথ পোল বলে আলাদা করে কিছু এক্সিস্ট করে না। যদিও তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করে। তড়িৎ ক্ষেত্রে তুমি একটা ধনাত্মক আধান তৈরি করতে পারো, একটা ঋণাত্মক আধান তৈরি করতে পারো। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চুম্বকের বেলায় কিন্তু এরকম ইউনিট নর্থ পোল মানে আলাদা করে কোনো কিন্তু আ নর্থ পোল বা সাউথ পোলের অস্তিত্ব কিন্তু নেই। যখনই আমরা কোনো একটা চুম্বক তৈরি করব, সে অটোমেটিক্যালি তার একদিকে নর্থ পোল হয়ে যাবে আর একদিকে সাউথ পোল হয়ে যাবে। এটাকে যদি আবার ভাঙি, ভেঙে যদি ২ টুকরো করি, ঠিক আছে? তাহলে তারও একদিকে নর্থ পোল হয়ে যাবে, একদিকে সাউথ পোল হয়ে যাবে, একদিকে নর্থ পোল হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে। অর্থাৎ এর একক উত্তর মেরু বা একক দক্ষিণ মেরু এরকম কোনো কনসেপ্ট কিন্তু আমাদের নেই। আর এখানে আমি যেটা বললাম একটা একক বিচ্ছিন্ন উত্তর মেরু যে বলটা অনুভব করে সেটা কিন্তু সম্পূর্ণ থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে যদি এখানে একটা নর্থ পোল থাকে, তাহলে সে যে বল অনুভব করে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। আর যে দিকে বল অনুভব করে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আবার বলছি এরকম নর্থ পোল বা এরকম সাউথ পোল বিচ্ছিন্নভাবে এরকম কোনো আমাদের অস্তিত্ব নেই। ঠিক আছে? তো এটা একটা পুরো একটা কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এইবার আসছি চুম্বক বলরেখা। তো আমরা অলরেডি তড়িৎ বলরেখা সম্বন্ধে পড়েছি। যদি তড়িৎ বলরেখা একটু মনে করিয়ে দিই তোমাদের। তড়িৎ বলরেখা আ মনে আছে কি দেখো? তড়িৎ বলরেখা হচ্ছে কি বলেছিলাম? আ যে যদি এখানে যদি একটা আ আধান রাখি, ঠিক আছে? যদি একটা আধান রাখা হয়, তো এখানে যদি একটা একক আ বিচ্ছিন্ন ধনাত্মক আধান যদি আমি রাখি, তাহলে সে যে পথ বরাবর মুভ করে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তো এখানে আমি একটা পজিটিভ আ আধান রেখেছি আর এখানে একটা একক ধনাত্মক আধান রেখেছি। তাহলে সে কোন দিকে যাবে সে বুঝতেই পারছো সে এই রেখা বরাবর চলে যাবে। তাহলে এটা ছিল তড়িৎ বলরেখা। যদি আমি একটা নেগেটিভ আধান রাখি, তাহলে এর দিকে আকর্ষিত হবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ বলরেখা। অর্থাৎ তড়িৎ বলরেখা কি ছিল? যে একটা একক বিচ্ছিন্ন ধনাত্মক তড়িৎ আধান যে রেখা বরাবর চলে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা।
ঠিক আছে? এটা ছিল তড়িৎ বলরেখার কনসেপ্ট। তড়িৎ বলরেখা মনে করে দেখো যে তড়িৎ বলরেখা পজিটিভ আধান থেকে শুরু হয়। আর যদি নেগেটিভ আধান এরকম রাখি তাহলে তড়িৎ বলরেখাগুলো মনে করে দেখো এরকম হয়। তো একক ধনাত্মক আধান রাখলে এর দ্বারা বিকর্ষিত হবে, এর দ্বারা আকর্ষিত হবে। তাহলে এই বরাবর তারা মুভ করবে। আচ্ছা, আরেকটা ছিল এইগুলো হচ্ছে সব কাল্পনিক রেখা। ঠিক আছে? তো বিভিন্ন ধর্ম আমরা আলোচনা করেছিলাম যে তড়িৎ বলরেখাগুলো পরস্পর দৈর্ঘ্য বরাবর ছোট হওয়ার চেষ্টা করে। রাডারের মতো। ঠিক আছে? বা ইলাস্টিক ব্যান্ডের মতো। যে দৈর্ঘ্য বরাবর ছোট হয়। আচ্ছা, তড়িৎ বলরেখাগুলো পরস্পর এই দুটো তড়িৎ বলরেখা পরস্পর একে অপরকে কি করে? লম্ব দিকে বিকর্ষণ করে। এটা আমরা পড়েছিলাম। আর তড়িৎ বলরেখাগুলো দুটো তড়িৎ বলরেখা কখনো একে অপরকে কি করে না? ছেদ করে না। ঠিক আছে? এগুলো আমরা পড়েছিলাম। তো ঠিক সিমিলারলি আমরা চুম্বক বলরেখা পড়ব। তো চুম্বক বলরেখার ক্ষেত্রে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে ঠিক একই রকম। ধরো এখানটায় আমি একটা চুম্বক রেখেছি। ধরো এখানে একটা নর্থ পোল আছে, এদিকে ধরো সাউথ পোল আছে। তাহলে ঠিক এখানে যেমন একক ধনাত্মক আধান যে রেখা বরাবর চলে সেটাকে বলে তড়িৎ বলরেখা। ঠিক চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রেও আমরা ঠিক আবার একটা কাল্পনিক একটা একক নর্থ পোল যদি আমি রাখি, বিচ্ছিন্ন নর্থ পোল, তাহলে সে যে রেখা বরাবর চলবে সেটাকেই বলা হচ্ছে কি? চুম্বক বলরেখা। তো বুঝতেই পারছো চুম্বক বলরেখা নর্থ পোল দ্বারা কি হবে? নর্থ পোল নর্থ পোলকে বিকর্ষিত করে। তাহলে এটা এর দ্বারা বিকর্ষিত হবে। আবার এটা এর দ্বারা আকর্ষিত হবে। তাহলে এই বলরেখাগুলোর মুভমেন্ট এই টাইপের কিছু একটা হবে যেটা আমি আসছি ছবিতে দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে বলরেখার কনসেপ্ট। চুম্বক বলরেখার কনসেপ্ট। এখানে যেমন ছিল আ একক ধনাত্মক আধান যে পথের উপর চলে আর এখানে ছিল একক উত্তর মেরু যে পথ বরাবর চলে তাকে বলা হচ্ছে চুম্বক বলরেখা। তো যদি আমরা আ ছবিতে দেখি, এটা যেকোনো স্ট্যান্ডার্ড বইতেই তোমরা পেয়ে যাবে। তো একটা বার ম্যাগনেটের জন্যে তার বলরেখাগুলো কিরকম হবে? এরকম টাইপের হবে। তো বার ম্যাগনেট রাখলে তো যদি এখানে একটা উত্তর মেরু রাখি তাহলে উত্তর মেরুগুলো বুঝতেই পারছো এইবারে এরকম মুভ করবে। তাহলে এইরকম বলরেখা তৈরি হবে। আবার বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক রেখা। ঠিক আছে? এরকম বাস্তবের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, যদি আমরা বিচ্ছিন্নভাবে নর্থ পোল, সাউথ পোল রাখি তাহলে নর্থ পোল থেকে বলরেখাগুলো শুরু হবে, সাউথ পোলে গিয়ে শেষ হবে। যদি নর্থ পোল রাখি তাহলে এই বলরেখাগুলো এরকমভাবে মুভ হবে। তো বিভিন্ন ছবিতে তোমাদের আমি এই বলরেখাগুলো দেখাচ্ছি। তো বলরেখার ধর্ম ঠিক একই রকম হবে। তোমরা যেকোনো একটা বইতেই বলরেখার ধর্মগুলো 1, 2, 3 করে এরকম পেয়ে যাবে। তো আমি তোমাদের জাস্ট যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো একটু বলি। সেটা হচ্ছে বলরেখাগুলোর সৃষ্টি কোথা থেকে হচ্ছে? বলরেখাগুলোর সৃষ্টি হচ্ছে নর্থ পোল থেকে। বলরেখাগুলো কোথায় শেষ হচ্ছে? সাউথ পোলে গিয়ে শেষ হচ্ছে। আর যদি আমরা আ শুধু সাউথ পোলে রাখি, তাহলে বলরেখাগুলো অসীম থেকে এসে কোথায় আসবে? না সাউথ পোলে গিয়ে আসবে। সাউথ পোলের দিকে আসবে। ঠিক আছে? এরকম আসবে। আর যদি আমরা শুধু নর্থ পোল রাখি, তাহলে কি হয়? বলরেখাগুলো নর্থ পোলে তৈরি হয়ে এটা অসীমের দিকে চলে যাবে। ঠিক আছে? এরকম হবে। এটা যদি বিচ্ছিন্ন নর্থ পোল বা সাউথ পোল আমরা যদি রাখতে পারি, যদিও থাকে না। ঠিক আছে? নর্থ পোল বা সাউথ পোলের আলাদা করে কোনো এক্সিস্টেন্স নেই। আচ্ছা, বলরেখাগুলো ঠিক তড়িৎ বলরেখার মূল দুটো বলরেখা পরস্পরকে লম্ব দিকে কি করে? বিকর্ষণ করে। আর এরা এই যে এই বলরেখাগুলো কি করবে? বিকর্ষণ করবে। বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর কি হয়? ছোট হওয়ার চেষ্টা করে। ঠিক আছে? রবার ব্যান্ডের মতো। তো এই বলরেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি কি নর্থ পোল, সাউথ পোল কেন পরস্পরকে আকর্ষণ করে। নর্থ পোল থেকে বলরেখার সৃষ্টি হচ্ছে, সাউথ পোলে গিয়ে বলরেখা শেষ হচ্ছে। তাহলে এই বলরেখাগুলো কি বললাম? পরস্পর ছোট হওয়ার চেষ্টা করে। তাহলে নর্থ পোল, সাউথ পোলকে কি করছে? আকর্ষণ করছে। আর একইভাবে আমরা নর্থ পোলকে কেন বিকর্ষণ করে বা সাউথ পোলকে কেন বিকর্ষণ করে সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে নর্থ পোল দেখানো হয়েছে, এখান থেকে বলরেখাগুলো এইভাবে সৃষ্টি হচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। এই দুটো বলরেখা পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। তো এর থেকে ব্যাখ্যা করা যায় নর্থ পোলকে সমজাতীয় পোল পরস্পরকে কেন বিকর্ষণ করে। তো এই হচ্ছে বলরেখা এবং বলরেখার ধর্ম। তো এটা তোমরা যেকোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ে পয়েন্ট ওয়াইজ এগুলো তোমরা পেয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো যেগুলো অসুবিধা হবে তোমরা কমেন্ট করতে পারো। আমি বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এবার আসছি ওরস্টেডের পরীক্ষা। আ তো ওরস্টেড একজন সায়েন্টিস্ট। তো উনি একটা পরীক্ষা করেছিলেন। তো তখনই ১ম বোঝা যায় যে তড়িতের সাথে চুম্বকের একটা সম্পর্ক আছে। তো উনি একটা সিম্পল সার্কিট আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি। এই টাইপের একটা সার্কিট উনি ব্যবহার করেছিলেন। যে একটা ব্যাটারি থেকে একটা তার নিয়ে গিয়ে একটা ক্লোজ সার্কিট উনি তৈরি করেছিলেন। ফলে এই তারের মধ্যে দিয়ে কি আছে? একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে।
তো এখানে একটা চুম্বক শলাকা রাখলে যেই আমি সুইচ অন করে দিচ্ছি অর্থাৎ এখান থেকে যেই তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন দেখা যাচ্ছে কি এই যে তোমার এই আ বলে চুম্বক শলাকাটা কি হচ্ছে বিক্ষেপ হচ্ছে। ঠিক আছে? তো সবসময় হবে না। যদি এটাকে আমরা উত্তর-দক্ষিণ মুখ করে তড়িৎ প্রবাহটা করি সেক্ষেত্রেই বিক্ষেপটা হয়। তো কেন হয় বা এর পরীক্ষার ডিটেইলস তোমরা যেকোনো বইতে পেয়ে যাবে একটু দেখে নিও। তো এইটা ছিল একটা পরীক্ষা যেখান থেকে বোঝা গেছিল যে তড়িৎ প্রবাহের সাথে চুম্বকের একটা সম্পর্ক আছে। কারণ যেই এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সঙ্গে অর্থাৎ আবার একটু বলি এটা কিন্তু ডিসি কারেন্ট প্রবাহিত হতে হবে। ঠিক আছে? একমুখী কারেন্ট যেই প্রবাহিত হচ্ছে সঙ্গে দেখা যাচ্ছে চুম্বক শলাকা বিক্ষেপ হচ্ছে। চুম্বক শলাকা কখন বিক্ষেপ হয়? নিশ্চয়ই যদি অন্য কোনো একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেক্ষেত্রেই চুম্বকের সাথে ইন্টারেকশন করবে। তাহলে এখানে তো অন্য কোথাও চুম্বক নেই। তো নিশ্চয়ই এখানে তড়িৎ প্রবাহই নিশ্চয়ই কিছু একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। যার জন্য আমার এই নর্থ পোল, সাউথ পোল আ যে চুম্বক শলাকাটা আছে যুক্ত এটা বিক্ষেপ হচ্ছে। তো এই পরীক্ষার সাহায্যে কিন্তু বোঝা গেছিল। তো এর পরীক্ষাটা ডিটেইলস এ তোমরা যেকোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করো এবং কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হলে কোন দিকে কোন চুম্বক শলাকা বিক্ষেপ হয়, কখন বিক্ষেপ হয় না, এগুলো বিস্তারিত যেকোনো একটা বইতে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে একটু দেখে নাও। তো আরেকটা এই প্রসঙ্গে বলি, এগুলো তোমরা মাধ্যমিকেও অ কিন্তু পড়ে এসেছো। ঠিক আছে? এবার আসছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এটাও একটা আ বিখ্যাত সূত্র যেটা তোমরা মাধ্যমিকে অলরেডি পড়েছো। জাস্ট তোমাদের একবার মনে করিয়ে দিই। তো এটা উচ্চ মাধ্যমিকে এমসিকিউ আকারে আসলেও আসতে পারে। এটা মাধ্যমিকের সিলেবাসে আছে। সেখানে কি বলা হয়েছিল যে, কোনো এক ব্যক্তি এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই বরাবর যদি সাঁতার কাটে এবং যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে সাঁতার কাটছে। আর এর যে মুখ, যে ব্যক্তি সাঁতার কাটছে তার মুখ যদি চুম্বক শলাকার দিকে থাকে, তো সেক্ষেত্রে চুম্বকের উত্তর মেরু ব্যক্তির বাঁ হাত যেদিকে থাকবে আ ব্যক্তির বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে কি হবে? বিক্ষিপ্ত হবে। তো এই ছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তোমরা মাধ্যমিকের বই খুললেই পেয়ে যাবে বা যেকোনো উচ্চ মাধ্যমিকের বই এই চ্যাপ্টার পেলেই পেয়ে যাবে। তো আমি এই ডিটেইলস এ এগুলো নিয়ে আলোচনা করছি না যেহেতু আমরা অলরেডি এগুলো পড়ে এসেছি। ঠিক আছে? এবার আমরা বা এটাও পড়ে এসেছি আমরা আগে আমাদের সিলেবাসে ছিল ক্লাস 10 এ যে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক বলরেখাগুলো কিরকম তৈরি হয়। তো একটা সূত্র ছিল ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল। এখানে কি বলা হচ্ছিল যদি একটা ডানবর্তী একটা স্ক্রু নেওয়া হয়, এই যে একটা স্ক্রু নেওয়া হয়, যেদিকে ঘোরালে স্ক্রুটা এগিয়ে যাবে সেদিকে যদি কারেন্টের দিক হয়, তাহলে আমার এই বুড়ো আঙ্গুলটা, আমার এই বুড়ো আঙ্গুলটা যেদিকে ঘুরবে এটাই হচ্ছে আমাদের আ চুম্বক বলরেখার দিক। আমি তোমাদের এই যে পাশের ছবি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। একটু দেখো এই যে এই স্ক্রুটাকে যদি এই পাকে ভাবে ঘোরানো হয়, তাহলে আমার বুড়ো আঙুলটা কেমন ঘুরছে? এই যে এইভাবে ঘুরছে, তাহলে এটাই হচ্ছে আমার চুম্বক বলরেখার দিক। আর স্ক্রুটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? অর্থাৎ কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছে। তো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দেখতেই পাচ্ছ এই যে যদি একটা তড়িৎ প্রবাহ হচ্ছে উপর থেকে নিচের দিকে তাহলে তার চুম্বক বলরেখাগুলো কি হয়? এইরকম ঘুরে গোল করে তৈরি হয়। তার যে সূত্র ছিল এই যে একটা বামহস্ত নিয়ম অর্থাৎ একটা এইভাবে ধরে তার পা যদি ধরা হয় বুড়ো আঙুলটা যদি আমার তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী হয়, আর বাকি যে আঙ্গুলগুলো আমার রয়েছে সেটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলরেখার দিক। এইবার দেখো যদি এরকমভাবে আমি একটা গোল সার্কুলার একটা তার নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করি যে এইভাবে যেভাবে দেখানো হচ্ছে তাহলে তার বলরেখাগুলো এভাবে সৃষ্টি। তো এই ছিল আমাদের ক্লাস, খুব ছোট্ট ক্লাস। তো এইটা তোমরা একটু ভালো করে দেখো। এখান থেকে এমসিকিউ আসতে পারে। এই বলরেখা সংক্রান্ত বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। যদিও এটা এর বেশিরভাগ অংশটাই আমরা কিন্তু অলরেডি মাধ্যমিকে পড়ে এসেছি। তো ধরে নিতে পারো এটা একটা তোমাদের মনে করিয়ে দিলাম যে একটা রিভিশন মতো হলো এই ক্লাসটাতে। তো তোমরা একটু ভালো করে এই জিনিসগুলো দেখো এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এর নেক্সট ক্লাসে কিন্তু আমরা বায়ো-স্যাভার্টস ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল এইগুলো পড়ব এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিকে জয়েন্ট বা নিটে এগুলো আসে, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য কিন্তু
এই যে বেসিক জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। সুতরাং এইগুলো একটু মন দিয়ে দেখো, যেকোনো একটা বই ফলো করো, তাহলেই হবে। তো নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস এ এবং যে বলছিলাম যে এর মান, তার মান নির্ণয় করার জন্য যে সূত্রগুলো আছে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল আছে, বায়ো-স্যাভার্টস ল আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো তার আগে কিন্তু এই কনসেপ্ট গুলো, বলরেখার দিক আ এবং কোন দিকে তড়িৎ প্রবাহ হলে তার চুম্বক বলরেখা কেমনভাবে সেজে যায়, তো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই যে চুম্বক বলরেখার দিক বরাবরই কিন্তু আমাদের ভেক্টরটার দিক। ঠিক আছে? যেমন এইখানটায় দেখা যাচ্ছে, এই যে বলরেখাটা দেখতে পাচ্ছ, এই স্পর্শক বরাবরই কিন্তু এই বলরেখাটার দিক হয়। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দুটো বলরেখা কিন্তু কখনো পরস্পরকে ছেদ করে না। ধরো দুটো বলরেখা পরস্পরকে কেন ছেদ করে না? তড়িৎ ক্ষেত্রের মধ্যে। দুটো তড়িৎ বলরেখাও যেমন পরস্পরকে ছেদ করে না, সেরকম দুটো চুম্বক বলরেখাও পরস্পরকে ছেদ করে না। এর কারণটা খুব সিম্পল। তো যদি একটা উত্তর মেরু এখানটায় চলে আসে, তাহলে সে কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে যাবে? তাহলে এখানে দুটো স্পর্শক আমি টানতে পারি। এই বরাবর একটা স্পর্শক টানতে পারি, এই বরাবর একটা স্পর্শক টানতে পারি। তাহলে একই বিন্দুতে দুটো এক্সিস্ট করে না। যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে এর রেজাল্ট্যান্ট বরাবর এক্সিস্ট করবে। তাই দুটো বলরেখা কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। তো এটা ছিল একটা কনসেপ্ট। তো এই হলো আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই বায়ো-স্যাভার্টস ল এবং অ্যাম্পিয়ার সার্কিটাল ল এবং বিভিন্ন আ তড়িৎ প্রবাহের সাপেক্ষে আমরা এর মানগুলো নির্ণয় করব এবং বিভিন্ন ধরনের প্রবলেম আমরা নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করব।